আমাদের স্বামী বিবেকানন্দ যদি আমাদের যুব সমাজে একটি বিশেষ স্থান অধিকার করে থাকেন, তাহলে সেই যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে যে মানুষটির জুড়ি মেলা ভার, সেই মানুষটি কে? বলছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য যে সকল মহান ব্যক্তি, বিপ্লবী, লড়াকু যোদ্ধা জীবন উৎসর্গ করেছিলেন, তিনিও ছিলেন তাদের মধ্যে অন্যতম। অহিংসায় নয়, উদারতায় নয়, শক্তি প্রয়োগ করেই ব্রিটিশকে ভারত থেকে তাড়াতে হবে, এই মন্ত্রকে ধারণ করে যিনি আমৃত্যু লড়াই সংগ্রাম চালিয়েছিলেন ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে। আর এই মানুষটি যিনি অকপটে দ্বিধাহীনভাবে ভারতের যুব সম্প্রদায়কে বলতে পেরেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। চিনতে পারছো তো? আর বলার কিছু অপেক্ষা রাখে না। আজ সেই চরম দুঃসাহসিকতার জন্মদিন, চরম স্পর্ধা, সেই মহান ব্যক্তি, লড়াকু যোদ্ধা, বিপ্লবীর জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যেন ছিলেন একই গতে বাঁধা দুটি সুতো। শিকাগো মহাসম্মেলনে ভারতীয় সংস্কৃতির জয়ধ্বজা উড়িয়ে স্বামীজি দেশে ফিরলেন। দেশে ফিরে এসে 15ই জানুয়ারি চেন্নাইতে ভারতীয় ভবিষ্যৎ নামে একটি সম্মেলনে স্বামীজি দেশবাসীর উদ্দেশ্যে বললেন, আগামী 50 বছর আমাদের ভারত মাতাই আমাদের দেবতা হোক। অন্যান্য অকেজো দেবতাকে এই কয়েক বছর ভুলে গেলে তাতে কোনো ক্ষতি নেই। অন্যান্য সব দেবতা এখন ঘুমোচ্ছেন। তোমার স্বজাতি এই দেবতাই এখন একমাত্র জেগে আছেন। সব জায়গাতেই তার হাত, সব জায়গাতেই তার কান, তিনি সব স্থান জুড়ে আছেন। কালক্রমে ঠিক এর এক সপ্তাহ পরে 1897 এর 23 জানুয়ারি জন্ম নিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর যখন বয়স 13-14 বছর হবে, তখন তাদের বাড়িতে এক আত্মীয় বেড়াতে আসেন। সে আত্মীয় সুভাষচন্দ্র বসুর বাড়ির নিকটেই থাকতেন। তো একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি সেই আত্মীয়ের বাড়িতে যান। আত্মীয়ের বাড়িতে আমরা একে অপরের বাড়িতে যাওয়া আসা করেই থাকি, তো তেমনি ওনারাও তাই। তো নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আত্মীয় পাশেই ওনাদের বাড়ি কটকে, সেখানে যান। সেখানে গিয়ে উনি দেখেন যে তার ঘরে স্বামী বিবেকানন্দের অনেকগুলো বই। তখন তিনি কি করলেন, স্বামীজির বইগুলো তার কাছ থেকে নিয়ে এলেন আর পড়তে শুরু করলেন। এভাবে স্বামী বিবেকানন্দ ও তার গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। স্বামীজির বক্তৃতা এবং চিঠিপত্রগুলি তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করলো। স্বামীজির বক্তৃতা এবং শ্রী রামকৃষ্ণের উপদেশ পাঠ করার পর কি হলো, তিনি না পড়াশোনা থেকে অমনোযোগী হতে শুরু করলেন। আর আধ্যাত্মিক উন্নতি কি করে করা যায়, সেই আধ্যাত্মিক উন্নতির জন্য যোগ অভ্যাস করতে শুরু করলেন। আর যখনই সুযোগ সময় পেতেন, তিনি কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে দরিদ্র নারায়ণ সেবায়, রুগ্নের শুশ্রূষায়, দুস্থের দুঃখ মোচনে অধিকাংশ সময় ব্যয় করতে লাগলেন। কি করে স্বামীজির আদর্শকে তার জীবনে সফল করবেন, সেই চিন্তাটা নেতাজির জীবনে হয়ে দাঁড়িয়েছিল একমাত্র চিন্তা। তো কি হয়েছে, স্বামীজি আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ বাণী বা স্বামীজির যে চিঠি বা তার যে বক্তৃতাগুলো তাকে এতটা প্রভাবিত করতে শুরু করলো, এবং এতটাই তিনি শিব জ্ঞানে জীব সেবার মধ্যে তিনি নিজেকে মগ্ন করতে শুরু করলেন, তার মধ্যে তিনি এতটাই জড়িয়ে গেলেন যে পড়াশোনায় তিনি একটু গাফিলতি করতে শুরু করলেন, যেটা পরিবারের কাছে এটা তারা পরিবারের মানুষরা সেটা আশা করেনি। এমনিতে তো নেতাজি সুভাষচন্দ্র বোস যে খুবই মেধাবী ছিলেন সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু বাস্তব জীবনে তিনি শুধু মেধাবী নন, আবার খুব ভালো মানসিকতার দিক থেকেও ছিলেন অনেক আলাদা এবং মহান। তো প্রবেশিকা পরীক্ষার সময় কি হয়েছে, নেতাজির বিশেষ একটা স্থান অধিকার করবে বলে তার পরিবারের লোকেরা ভেবেছিলেন। এত মেধাবী, স্বাভাবিক ব্যাপার, সবাই জানে যে একটা ফার্স্ট র্যাঙ্কে আসবে হয়তো, এরকম ব্যাপার। কিন্তু পরীক্ষা যত নিকটবর্তী এগিয়ে আসছে, ওই যে বললাম না, পড়াশোনায় গাফিলতি হতে শুরু করলো, একটু অমনোযোগী হতে শুরু করলেন, কারণ উনি এত সেবা কার্যে নিজেকে নিমগ্ন করতে শুরু করলেন। স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ইন্সপিরেশন ওনার মধ্যে এত বেশি কাজ করতে থাকলো যে পড়াশোনা করে কি হবে, সেবা কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি কিছু করতে হবে। তো এইটা ওনার মনের মধ্যে ঢুকে যেতে শুরু করলো। ন্যাচারালি সেই সময় পরীক্ষাটা যত এগিয়ে আসছে তত উনি পড়াশোনায় গাফিলতি করতে শুরু করলেন। এবার সেটা দেখে নিরুৎসাহী হয়ে গেল, আর আশা করে লাভ নেই, এ ছেলে বোধহয় আর এবার কিছু ভালো র্যাঙ্ক করবে না পরীক্ষায়। পরিবারের মানুষ এটা ভেবে নিতে শুরু করলো। পড়াশোনা তার কাছে তুচ্ছ, কিন্তু এইবারেই টুইস্ট, যে
সবাই তো ভেবে নিয়েছিল যে জীব জ্ঞানে শিব সেবা, শিব জ্ঞানে জীব সেবা, তিনিও তার মধ্যেই এত নিমগ্ন হয়ে গেলেন। একটা মেধাবী ছেলে, ইয়াং ছেলে, তো ব্রাইট ফিউচার সামনে। হ্যাঁ, বাবা যেখানে একজন উকিল, শিক্ষিত পরিবার, সেখান থেকে দাদারাও তার কত শিক্ষিত, কত উচ্চ পদস্থ তাদের কর্মজীবন, সেখান থেকে নেতাজিও তো সেরকমই একটা কিছু হবে বা তার থেকেও বেশি কিছু হবে, তাই না? কিন্তু সেখান থেকে পড়াশোনায় এমন গাফিলতি করে সেবা কার্যে নিজেকে এতটা মগ্ন করতে শুরু করলেন, পরিবারের লোক উৎসাহ ছেড়ে দিল। কিন্তু সেই সময়টাই কি হলো, ও পরীক্ষা যখন এলো, পরীক্ষাটা দিলেন 1913 সালে। নেতাজি প্রবেশিকা পরীক্ষা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন। সকলে তার রেজাল্ট দেখে অবাক। ভালো রেজাল্ট করার কারণে 20 টাকা বৃত্তি পেলেন, আর সেই বৃত্তির টাকাটা কি করলেন? দিন দুঃখীর সেবায় দান করলেন। এই হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এভাবে আমরা বিভিন্ন উদাহরণে দেখতে পাচ্ছি যে নেতাজির ছাত্র জীবনে বিবেকানন্দ কতখানি জুড়ে ছিলেন, আর রামকৃষ্ণ পরমহংসদেব তাকে প্রভাবিত করেছিল। তো এরপর কি হচ্ছে, সাফল্যের সাথে তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করলেন। পাশ করার পর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে আইএ ভর্তি হন। এই কলেজে পড়ার সময় তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ ধর্মচর্চায় আরো বেশি করে মন দিলেন। আইএ পড়ার সময় এক পর্যায়ে মানব সেবার উদ্দেশ্যে তিনি গৃহ ত্যাগ করেন। ওই আইএ পরীক্ষার সময় যখন তিনি কলেজে ভর্তি হলেন প্রেসিডেন্সিতে, ওই সময় তিনি মানব সেবার প্রতি এতটা নিজেকে তার মধ্যে ডুবিয়ে দিলেন সেই কাজে। হ্যাঁ, তো কি করলেন, তিনি গৃহ ত্যাগ করলেন। এই সময় তিনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ালেন। কয়েক মাস পর বাড়িতে ফিরে আসেন। বাড়িতে আসার পর তিনি টাইফয়েডে আক্রান্ত হন। একটু শরীরটা খারাপ হয়ে যায়, টাইফয়েডে তিনি অনেকদিন ভুগলেন। এরপর বাড়ির লোকজন এবং বন্ধু বান্ধব তাকে বোঝাতে শুরু করেন আবার পড়াশোনা চালিয়ে যাবার জন্য, যে এসব গৃহত্যাগী হয়ে এরকম ভাবে না ঘুরে, শরীর খারাপ হচ্ছে এতে, একটু ঘরে মন দাও, পড়াশোনায় মন দাও, এরকম ভাবে পরিবারের মানুষ যেরকম বুঝিয়ে থাকে আর কি। তো সেটাই হলো, পড়াশোনায় আবার মন দিতে বললেন। তো সুস্থ হওয়ার পর বার্ষিক পরীক্ষার পূর্বে তিনি পড়াশোনায় মনোযোগী হলেন। তাহলে বোঝা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, তার যে অনুপ্রেরণামূলক বাণী, তার যে জীবন আদর্শ, সেটা কতটা সেই সময় থেকে আজ আমাদের যুব সমাজ পর্যন্ত প্রতি মুহূর্তে প্রভাবিত করছে, প্রতি মুহূর্তে আমাদেরকে অনুপ্রাণিত করছে। তো সেখান থেকে কোনো মহান ব্যক্তিও বাদ পড়েননি। তো নেতাজির জীবনও সেরকম ভাবেই যেন বিবেকানন্দের নিবেদিত প্রাণ ছিল। ইনফ্যাক্ট নেতাজি তার আত্মজীবনীতে এটা লিখেও ছিলেন যে বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ, ত্যাগে বেহিসেবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন। স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী। আমাদের জগতে এরূপ ব্যক্তিত্ব বিরল। স্বামীজি ছিল পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ। ঘন্টার পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয় কিছুই বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এবং এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনি জটিল, চট করে তাকে বোঝাও যাবে না। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেও ছিলেন, কতটা তার অনুভূতি ছিল স্বামীজির প্রতি, আর কিরকম অনুভূতি ছিল সেটা বুঝতে পারছি। তিনি আরো বলছেন যে আজ যদি স্বামীজি জীবিত থাকতেন তাহলে আমি তার চরণেই আশ্রয় নিতাম। স্বামী বিবেকানন্দ নেতাজির জীবনে যে কতখানি জায়গা জুড়ে অধিকার করেছিলেন সেটি নেতাজির কথায় তো আমরা বুঝতেই পারছি। নেতাজির এক অন্তরঙ্গ বন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সুভাষের সাথে আবাল্য ঘনিষ্ঠভাবে আমি মিশেছি, তাই জোর দিয়ে বলতে পারি বিবেকানন্দের প্রভাব যদি সুভাষের মধ্যে না পড়তো তাহলে সুভাষ হতো না, নেতাজি হতো না। হয়তো অ্যাডভোকেট জেনারেল হতো কিংবা ব্যারিস্টার হতো, কিন্তু INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ফর্ম তিনি গঠন করেছেন, সেই INA এর নেতাজি সুভাষচন্দ্রকে কিন্তু আমরা পেতাম না। তো এভাবেই আজকের দিনটা স্বামীজি ছিলেন আমাদের সাথে, এবং তার সাথে ছিলেন তার একনিষ্ঠ ভক্ত নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্মদিনের বিশেষ দিনে। আর প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে একে অপরের সাথে পরিপূরক হয়ে তারা রয়ে গেলেন আমাদের সাথে, আমাদের স্মরণে, মননে, সবকিছুতে। এবং আমরা যে তাদের দ্বারা কতটা অনুপ্রাণিত হয়ে চলতে পারছি সেটা তো আমাদের জীবনের শেষ দিন অবধি চলা পথ সেটা বলে দেবে, যে কতটা তারা আমাদের আজকের যুব সমাজকে প্রভাবিত করলেন। কি তাই তো?
ফিরে আসবো কালকে আবার স্বামীজিকে আরো এক নতুন গল্পের মধ্য দিয়ে নিয়ে, স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা।